নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারণিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলছে আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। মঙ্গল। উপাসক শুরু করে। সুকুমার ফরনা অন্যতম সত্যমিয়া বেদনা সংজ্ঞা সংস্কারী তুল্য রূপ বশে বর্ধিত হয় না। বর্তিত বিজ্ঞান বর্তিত বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বশে বর্তিত হয় না। ইচ্ছায় লাভ হয় না। ভগবান বলিয়াছেন ভিক্ষুগণ, রূপ অনাত্মা। রূপ যদি আত্মা হইত কখনো তাহা আবাদকর হইত না। আমার ঈদৃশ রূপ হোক। বলতে এখানে আবাদকার বলতে কি বলছে? আবাদকর পেজ নাম্বার কত ছিল আমাদের? 256 মধ্যে। আবাদ কর যদি রূপ যদি আত্মা হইত কখনো তাহা আবাদকর হইত না। আগের কথার মতো আর কি সেম। বাধ্য অবাধ্য হইতো না আর কি। তারপরও দেখেন এই শব্দটার অর্থ অবাধ্য হইতো না। যদি রূপ আত্মা হইতো তাহলে অবাধ্য হইতো না, বাধ্য হইতো, এরকম হবে। এরকম বোঝা যাচ্ছে, কিন্তু কথা হলো আমি ওই শব্দটার অর্থ অন্য কোনো অর্থ মিট করতেছি না, সেই জন্য প্রশ্ন করলাম। তবে এখানে যে আত্মা যে কথাগুলোর দ্বারা ব্যবহার করা হয়েছে এটা স্থূল। আমরা আলোচনা করার সময় আরো সূক্ষ্মতর ভাবে আলোচনা করেছি। পাইছেন সুপ্রিয় বাবু? শুরু করবো নাকি? পাইলে জানাইয়েন। সুকুমার বাবু পড়েন তারপর থেকে। আমার ঈদৃশ রূপ আপনারটা মিটে গেছে, আপনার বলি। আমার ঈদৃশ রূপ হোক, ঈদৃশ রূপ না হোক, এই রূপ ইচ্ছা করিলেও লাভ হয় কি? এটা যেহেতু রূপনাত্মা আবাদকর হইতো না, এই কথাগুলোর মানে ব্যাকেটে এই কথাগুলোই হবে।
আচ্ছা, আবাদকর হইতো না মানে আমার ইচ্ছা আধীনভাবেই চলতো, কিন্তু আমার ইচ্ছাতে কোনো কিছুই চলে না, এই জাতীয়। হ্যাঁ, এটা এখানে clear এইরূপ বলেছে। ইচ্ছা লাভ করি, লাভ হয় কি, এই প্রশ্ন আইবে আর কি জানতে। হুম। প্রশ্ন এটাই, যেহেতু রূপ অনাত্মা, সেহেতুই রূপ আবাদজনক হয়। আমার রূপ এভাবেই থাকুক, কখনো ইহার ব্যতিক্রম না হোক, এই রূপ ইচ্ছা করিলেও লাভ হয় না। সেরূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানও একইভাবে। এরূপ সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া লোকশূন্যত দৃষ্ট হয়, রূপে সার লাভ হয় না। বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞানেও সার লাভ হয় না। তাহা নিত্যসার বা সুখসার বা অনাত্মসার ও ধ্রুব বা শাশ্বত বা অপরিণাম ধর্ম হইতে অপগত। নিত্যসারটা একটু সবার জন্য বলেন উপাসক। কে বলতো দাদা? কোথায় আছে যে এটা নিত্যসার? ওই পরের লাইনে বলতে। কিরূপ সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া লোক শূন্যত দৃষ্ট হয়। রূপের সার লাভ হয় না। বেদনার সঙ্গে সাউন্ড বন্ধ হয়ে গেছে আপনার। মিট হয়েছে কেন? রূপের সার লাভ হয় না, বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞানের সার লাভ হয় না। তা নিত্য সার বা সুখসার বা আত্মসার ও ধ্রুব বা শাশ্বত বা অবিপরিণাম ধর্ম হইতে অবগত। অসার নিঃশ্বাস। আপনি নিত্যসার বলতে এখানে নিত্যসার হয় না, এটা তো ঠিক আছে। আপনি বুঝলেন কি প্রশ্ন কি বলতে? প্রশ্ন করছিলাম যে নিত্যসার কি কেন লেখা হয়েছে এখানে? নিত্যসার তো হবে না, আপনাদের নিত্য কোনো সার তো হবে না। নাই, অনিত্যই সার। হ্যাঁ, অনিত্যই সার। দুঃখই সার এবং অনাত্মই সার। এই নিত্যসার, সুখ সার, আত্মসার হইতে অপগত, অর্থাৎ বের হওয়া, এখান থেকে বের হওয়া। অসার নিঃসার, এটা বের হয়ে অসার এবং নিঃসার। উপাসক তারপরে এইরূপ কৌশিকুমার বাবুটা মনে হয় ইয়ে হয়ে গেছে, মিউট হয়ে গেছে। কোথায়? আচ্ছা, আমি তো পরে যাচ্ছি। নিত্যসার, আচ্ছা এখানে বলতে কয়েকটা শব্দ দিছে আর কি, যেমন নল, এরিগু, কদলিকা, উদস্বর, পেনফিগু, উদক, বুদবুদ, মরিচিকা, মায়া, অসার, নিঃসার, অপগত সার, সেই রূপ রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। নিত্যসার বা সুখসার বা অনাত্মসার হইতে অপগত অসার, অসার নিঃসার। ওগুলো প্রত্যেকটা সমর্থক শব্দ আর কি, না বলতে? সমর্থক শব্দ। জলবুদবুদের মতো আর কি। উদক বুদবুদ মানে পানির বুদকা উঠে যে। ফেনামি তো, হ্যাঁ, সামনে ফেনাও।
উঠলেটা ফুটে চলে যায়, ফেনাফিন্ড এগুলো আর কি, এরকম বুদবুদ মরিচিকার পেছনে কত মায়া, অসার, নিঃসার। এইরূপ প্রবর্তন সলক্ষণ অবশ্য বলিয়া ও সংস্কার সমূহ তুচ্ছ প্রত্যক্ষ হয় বলিয়া লোককে শূন্য রূপে প্রত্যাবেক্ষণ করা হয়। অপিচ ছয়টি কারণে লোকের শূন্যতা প্রত্যাবেক্ষণ করা হয়, যথা চক্ষু আত্মা, চক্ষু আত্মা বা আত্মানিনে বা নিত্যত্বে, নিত্যত্বে, নিত্যত্বে বা ধ্রুবত্বে বা শাশ্বতত্বে বা বা অপরিণাম লত্তে নাকি নাকি নত্তে, এটা অবিপরিণামশীলত্বের শূন্য, অবিপরিণাম মসি নাকি এটা অবিপরিণামশীলত্বে। আচ্ছা, অবিপরিণামশীলত্বে শূন্য। এই জায়গাটা লেখাগুলো ভেঙে গেছে যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা বুঝলে আর সবটা সমান। এটা বিভিন্ন সূত্রের মধ্যেও বুদ্ধ এভাবে দেশনা করেছেন। চক্ষু আত্মা, চক্ষু আত্মা বা আত্মানিনে বা নিত্যত্বে বা ধ্রুবত্বে বা শাশ্বতত্বে বা অবিপরিণামশীলত্বে শূন্য। এটা একটু করে আলোচনা করার দরকার আছে, একটা একটা করে। এইভাবে বলতে ছয়টা আর কি, এখানে একটা আলোচনা করলে ছয়টা আর কি, একটা করেন। চক্ষুকে এগুলো তো বলতে আমরা করে আসছি অলরেডি, গতকাল গত বসে আলোচনা করছি। এটা শূন্য প্রমাণিত করা আর কি মানতে এখানে। হ্যাঁ, চক্ষুকে শূন্য প্রমাণিত করেন। মানতে চক্ষুকে শূন্য প্রমাণিত করো তো আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে, কারণ আমরা এমনি লৌকিকভাবে চক্ষু তো ঠিক আছে, যখন আমরা পরমার্থ চিন্তা করি তখন চক্ষুর মধ্যে কিছু থাকে না, আর শূন্যই। এখানে এই জায়গাটা সূত্রের আলোকে বলতে গেলে, যেমন চক্ষু উৎপন্ন হওয়ার জন্য চক্ষু দেখার কার্যক্রম, বিশেষ করে এখানে দেখার কার্যক্রমটা, বুঝছেন, দেখার কার্যক্রমটা শুরু হওয়ার জন্য বা চালু হওয়ার জন্য যা যা বিষয়ের সমন্বয়, পাঠান আসবে বলতে এখানে, পাঠান আর কি, যা যা বিষয়ের সমন্বয়, ওই বিষয়ের সমন্বয়ের অভাব হইলে এখানে কেউ কোনো বিষয়ই এখানে আর চক্ষু নামক কোনো অবস্থা, চক্ষু নামক কোনো আত্মত্ব থাকে না। ওই যে এখানে অনাত্মা বলতে কিরকম ভাবে করবেন এটা দেখছেন, মানে চক্ষুকে আমরা আত্মা বলি, কিন্তু চক্ষু অনাত্মা। কিভাবে অনাত্মা? চোখকে যদি জিজ্ঞেস করা হয়, এই চোখ, তুমি কি চোখ? ও বলবে যে, কিভাবে বলবে ও, আমি অনেকগুলো প্রত্যয়ের সমন্বয়ে অনেকগুলো কার্যক্রমকে ভিত করে আমি এখানে চক্ষু নামক অবস্থা প্রাপ্ত হয়েছি। যারা চক্ষু ডাক্তার আছে এরা খুব সহজে বুঝে যাবে। অনেকগুলো কার্যক্রম সন্নিবেশিত হয়ে চোখে দেখতে পায়, বুঝছেন? নর্মালিও চোখের অনেক যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতি এবং গুঁড়ো গুঁড়ো অনেকগুলো তার আছে, হ্যাঁ, মানে স্নায়ু আর কি, চোখের স্নায়ুগুলো, এগুলো সবগুলো এক একটার এক এক রকম কার্য সমন্বিত হয়ে দেখতে পায়। এটা তো আছেও, সেটা ছাড়াও আরো
রূপের ব্যাপার আছে, আলোর ব্যাপার আছে, সব কিছু মিলেমিশেই এই একটা চক্ষু কার্য সাধিত হয়, চোখের কাজ সাধিত হয়। তাহলে পুরো চোখে কি করে দিল? অনাত্মত্ব প্রকাশ করে দিল। আমি এখানে এককভাবে কোনো কিছু নয়, একক বিষয়ের সমস্যা নয়, এটা ক্রমান্বয়ে এভাবে পাট পাট আলাদা করতে করতে এখানে কোনো বিষয়ই আত্মত্ব প্রকাশ করতে পারে না, এটা আর কি। এভাবে আর পুরোটা সবগুলো হয়েছে। তারপরে বান্দে এখন সবাই বুঝছি কিনা, তাহলে আমরা অন্য পুরোটা জানতে পারবো, ঠিক আছে তো? সুকুমার বাবু বুঝছেন না? হ্যাঁ বান্তে। তারপরেরটা তাহলে চক্ষু বিজ্ঞান তাহলে একেবারে চক্ষু বিজ্ঞান থেকে মনোবিজ্ঞান, চক্ষু সংস্পর্শ থেকে মনোসংস্পর্শ, চক্ষু সংস্পর্শজ বেদনা, মনোসংস্পর্শজ বেদনা, রূপসংজ্ঞা, ধর্মসংজ্ঞা, রূপ সঞ্চেতনা, ধর্ম সঞ্চেতনা, এগুলো রূপ সাথে তৃষ্ণা, ধর্ম পাঠ্যান তৃষ্ণা। সূত্র পড়লে, সাথে পাঠ্যান সূত্রের মধ্যে এই সব কথাগুলো আছে। সাথে পাঠ্যান সূত্রের মধ্যে রূপ এগুলো নিয়ে বিতর্ক। পুরো চোখ চাক্ষু বিয়ায়ানাং লোকে, শ্রোতা বিয়ায়ানাং লোকে, জিহ্বা বিয়ায়ানাং লোকে, তারপরে সুকুমার বাবু মনে আছে? বাংলা মধ্যে ভালো ভালো করে একদম পুরো বাংলা মধ্যে সুন্দর করে ভেঙে দিছে। সাথে পাঠ্যান এটা সাথে পাঠ্যানের মধ্যে আছে। এভাবে মানে স্মৃতি উপস্থাপন করতে হয়। পারবেন এগুলো? আগেরটার মতো আমরা চোখ নিয়ে এখন একটু করে যে আলোচনা করেছি, মানে বারবার করতে, মূল ঘটনা একটাই, মূল বিষয় একটাই, এভাবে বিভাজন করে সবকিছুকে দেখা। এদিকে রূপ তৃষ্ণা, ধর্ম তৃষ্ণা, রূপ বিতর্ক, ধর্ম বিতর্ক, রূপ বিচার, ধর্ম বিচার, আত্মা বা আত্মানিনে বা নিত্যত্বে বা ধ্রুবত্বে বা শাশ্বতত্বে, অপরিণাম শীতত্বে, অপরিণামশীলত্বের শূন্য, অবিপরিণাম শীলত্বে শূন্য। আচ্ছা, আমি মনে অবিপরিণাম করতেছি শীলত্ব যে শূন্য। আপনারা বুঝতেছেন, সেজন্য আমরা এগুলো আলোচনা না করে যাচ্ছি। এই রূপ 6 প্রকারে লোকত্বে শূন্য প্রত্যক্ষ হয়। জয়ন্ত বাবু আপনার মিউট করা আছে। না বান্দে, আমি শুনছি, আমি করছি মিউট। অপিচ 10টি কারণে ও লোকশূন্যতা প্রত্যক্ষ হয়, যথা রূপরিক্ত, তুচ্ছ, শূন্য, অনাত্মা, অসার, বোধক, বিভব, অগমূলক, শাস্ত্রব, সংকত, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ সজাত। কার্যকরণ সম্বন্ধ সংজাত, সংজাত মানে ওইটা ওগুলো থেকে ভেঙে গেছে তো, কোনো হয়েছে ক্লিন করছি যে ভেঙে গেছে লাগাগুলো আর কি। সুপ্রিয় বাবু এগুলো বুঝতেছেন? তাহলে রূপরিক্ত সম্পর্কে যা জানেন বলে। এটা বিশ্লেষণ করতে পারবো না। সুকুমার বাবু বলে।
রিক্ত মানিতে বিরক্ত না বানতে না, একটু মানে চুতে যাবে মানে উপাসক বলেন জয়দত্ত বাবু। বলতে রিক্ত মানে শূন্য তো হবে। রিক্ত মানে শূন্য, রূপ শূন্য, রূপ খালি, রিক্ত, রূপ কিছু নাই। কেন কিছু নাই? কালকে আমরা বলছিলাম চারি ধাতুর বর্ণনা করতে গিয়ে বলতে হ্যাঁ পটভি ধাতুকে জিজ্ঞেস করলে পটভি ধাতু বলে যে ওই 3 ধাতু ছাড়া আমি কিছু নাই, শূন্য। মানে ওই চারে তো মিশ্রণ ছাড়া তো বলতে কোনো কারো অস্তিত্ব থাকে না এখানে। হ্যাঁ। ওইটার সমন্বয়ে কাজ করে বিদায় মানে আপনারটা মিট হয়ে গেছে। কেউ এগুলো গুতাগুতি রূপ করতেছে, সমন্বয়ে কাজ করি বিদায় রূপ হচ্ছে না, তো কোনো কিছু অস্তিত্ব নাই। কেউ এগুলো গুতাগুতি করতেছে। এটা অটোমেটিক হচ্ছে কেন? আমারটা একবার হয়েছে অবশ্য, এতক্ষণ হয়নি। আগে আগে হয়তো না, এখন আজকে হয়েছে একবার আমারটা। আপনারটা দীর্ঘদিন দূরে হয় গেছে। তো। আচ্ছা যাই হোক। আচ্ছা আমাদের তুচ্ছ শূন্য বন্ধ হয়ে গেছে। আমারটা আবার হয়ে গেছে মনে হয়। ওই রিঙ্কুরটা থেকে আসছে মনে হচ্ছে, আমি একটা মেসেজ পাইলাম। কোন বাচ্চা করছে নাকি কি জানি। আচ্ছা মানে বলছিলাম যে অনাত্মা অসার বদকটাকে কিরকম, বদকটা ঠিক এটা কিন্তু অবশ্যই ইয়ার সমর্থক শব্দ সব বলে, কিন্তু বদকটা তো বুঝলাম না মধ্যে। বদক বলতে বধ করে, এরকম হ্যাঁ, হত্যা করে, মারে ফেলে, কষ্ট দেয়। রূপে আমাদেরকে বধ করে ফেলে না, মারি ফেলে না, নাকি ফেলে না? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ রূপ ঘাতক, রূপ বদক মানে ঘাতক, হত্যা করে ফেলে, ধ্বংস করে ফেলে। কি সাংঘাতিক সাংঘাতিক শব্দ কতগুলো এখানে তুলে দিছে দেখছেন? এভাবে দেখলে লোককে শূন্যত, এটা দেখছেন মানে চিন্তা করলে এগুলো অসাধারণ লাগে। এগুলো সূত্র পিটকের কথাগুলো আমরা অভিধর্ম পিটকের ডাইরেক্ট এরকম সরাসরি পাই নাই। একেবারে সোজা, এর মানে বুঝলে এগুলো একেবারে সোজা। এটা আপনার কোনো কিছু না, এটা জাস্ট প্রত্যবেক্ষণ করতে বলছে প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা বুঝছেন? দেখেন, অভিজ 10টি কারণে লোক শূন্যতা প্রত্যবেক্ষিত হয়, প্রত্যক্ষ হয়। বুঝছেন? এগুলো প্রত্যেকদিন আপনাকে প্রত্যবেক্ষণ করতে হবে। প্রত্যবেক্ষণ করলে আপনার কাছে এগুলো সবসময় এই লোককে শূন্য প্রমাণিত হবে বারংবার। আর শূন্য প্রমাণ হতে হতে এক পর্যায়ে ও সিদ্ধান্ত গ্রহণ করে নেবে, না সত্যি এগুলো শূন্য। তুচ্ছটা কালকে আমরা আলোচনা করছিলাম, শূন্যও আলোচনা করা হয়েছে, অনাত্ম আলোচনা করা হয়েছে, অসারও আলোচনা করা হয়েছে, বদকে এখনো বললাম না। কিভাবে বধ করে আমাদেরকে রূপে? রূপে লালায়িত হয়ে আসক্তিপূর্ণ আর কি, বলছে উপাদানে পরিণত হওয়া আর কি। কতভাবে যে আমরা এই রূপের কাছে পরাজিত হয়ে মার খাই, কোনো ঠিক ঠিকানা নাই। বলতে যেটা আমাদের জন্য মানে এটা কি বলে উপাদানে পরিণত হয়, যে রূপটা দেখলে আমাদের চিত্তমধ্যে উপাদানে আসে, তো ওইটাই হচ্ছে বদক। ঠিক আছে এটা। আর এটাকে কেন্দ্র, এটা অবশ্য আরো খুব গভীর থেকে গভীরতম কথা। এটাকে কেন্দ্র করে আমরা উপাদান বানাই, উপাদান ভব এ বারবার এই আমাদেরকে মৃত্যুতে ঠেলে দিচ্ছে। হ্যাঁ সেটাই বলতে, মৃত্যুতে ঠেলে দিচ্ছে, ওইটা করে বলতেছে আর কি বলতে। হ্যাঁ ওটা মানে একদম খুব গভীরের কথা আর কি। এমনি বক্তা তো ওটা আমরা একটা রূপ দেখে কোনো একটা সুন্দর কিছু দেখলে আসক্তিপূর্ণ হই, কিন্তু ওইটা যখন পেতে চাই তখন এটা উপাদানে চলে যায় আর কি বলতে। বিভব দিয়ে কি বোঝানো হয়েছে এটা বুঝলাম না। বিভব দিয়ে কি বোঝানো হয়েছে? ওইটা তো ওই বিভব নয় ভাবতে, আমরা এমনি যে বিভব জানি সেটা তো নয়, সেটা দেখে আসার কথা নয়। আসতেও পারে,
সিস্টেমে ভব থেকে ভবকে বিভব করছে মনে হয়। না বাবু থেকে বিভব না, ওইটা তো এখানে আসার কথা না, সেটা বলতেছে আর কি। যাই হোক, আসতে পারে, হয়তো পারে। রূপের তো ভব নাই, রূপ তো বিভব, রূপের তো জন্ম নাই। ওই বলতে দৃষ্টিকোণ না না, থেকে এটা হতে পারে যে যাই হোক বিভব, এটা থাক। অবমূলক। অগমূলক, অগমূলক হ্যাঁ, মানে হচ্ছে যে অগ অগ মানে হচ্ছে যে তৃষ্ণা সাগর, কুলকিনারা মানতে ইয়া কি এর কি মূর্খ বা কি বলে একটা উন্নতি বোঝাচ্ছে আর কি বানতে, হুম? প্রকাশ বা পরিণতি বিকাশ মানে থাকা হ্যাঁ আর কি। মানে অঘোর সাগরের মধ্যে কুলকিনারাহীন জায়গায় পড়ে গেলে মানুষের যেমন হয়, কোনো দিকে কুলকিনারা পাচ্ছে না, হ্যাঁ, এই রূপও মানুষকে এই এই অন্ধকার সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে ভাসিয়ে দেয়, ও কুলকিনারা খুঁজে পায় না। ওগো এই জাতীয় আর কি। ওগো ওগো বলতে বিশেষ করে সাগরকে বোঝানো হয়। মানে একটা অগ আছে না কি মূর্খ বলে যে, এটা আর কি একই কথা ঘুরে ফিরে, আচ্ছা। অর্থাৎ আপনি কুলকিনারা পাবেন না, স্বস্তি পাবেন না, সারাক্ষণ মানে হাবুডুবু করে করে হাইতাস করে মানে করে অবিদ্যার মধ্যে ডুবে থাকা আর কি মানতে। আবদ্ধের মধ্যে ডুবে থাকা, কোনো কুলকিনারা না পাওয়া, খুব নিদারুণ বিভীষিকাময় অবস্থা আর কি এক কথায়। ওগো তারপরে সংকত, শাস্ত্রক মানে আসবযুক্ত। তারপরে সংখ্যা তো আমরা আগে একবার আলোচনা করছিলাম, অনেক আগে, মনে আছে না? সংস্কৃত ধর্ম নাকি হ্যাঁ, সংস্কৃত ধর্ম। সংস্কৃত ধর্ম বলেন, আরো একটু বলেন সবার জন্য। সংখ্যা তো সংস্কৃত ধর্ম হিসেবে তার মানে রূপে তো মানে এটা তো সংস্কৃত ধর্ম। সংস্কৃত ধর্ম মানে এটা সংস্কৃত ধর্ম মানে অর্থাৎ নানা সংস্কার থেকে উৎপন্ন হওয়া আর কি, সর্বচিত্ত সাধারণ জ্যোতিষিক থেকে যে সংস্কার গুলো উৎপন্ন হয়, এটা মানে হচ্ছে যে সংযুক্ত ধর্ম। সংযুক্ত সংযুক্ত মানে নানা উপাদানে সংযুক্ত হয়ে এটা সৃষ্টি হয়েছে। জ্যোতিষিক গুলো আসার পরে যেগুলো উৎপন্ন হয়, যে ধর্মগুলো জ্যোতিষিকের মামলা না, এগুলো হচ্ছে যে রূপের। আচ্ছা, রূপের বাদে হয়, সরি, হ্যাঁ রূপের। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন আপনি? কি ধর্ম? সংযুক্ত সংযুক্ত ধর্ম, হ্যাঁ ঠিক আছে। সংযুক্ত মানে সংযুক্ত, হ্যাঁ, সংখ্যা নানা প্রকারের ধাতব গুলো নিয়ে সংযুক্ত ধর্ম। সবগুলো অর্থাৎ কার্যকারণ দেখি, কার্যকারণ সম্বন্ধ সংজাত, কার্যকারণ সম্বন্ধ সংজাত। এই রূপ যেভাবে যা হয়েছে, এটা কার্যকারণে এভাবে যেই রূপ যেরকম ধারণ করেছে, যা রূপ ধারণ করেছে, এগুলো সব কার্যকারণে হয়েছে। কালকে যেমন আমরা একটু করে সূর্যের কথা বলতে গিয়ে বললাম, এখনকার মানুষকে এগুলো বোঝানো খুব সোজা, পৃথিবীর কথা একটু করে বললাম, কিন্তু কিছু কিছু মানুষকে এগুলো বুঝাইলেও কাজ করবে না। বিজ্ঞান আমাদেরকে কিছু ডেভেলপ করে দিয়েছে, উন্নত করে দিয়েছে, হ্যাঁ, এগুলো বুঝতে এখন সোজা। কার্যকারণে এগুলো সব এভাবে হয়। পৃথিবীটা দূর দূরান্তে চলে যাচ্ছে না কেন? এগুলো অন্যান্য গ্রহগুলোর চুম্বকীয় একটা শক্তির কারণে, সূর্যটা এভাবে জ্বলা স্টার্ট হয়েছে বলে, এবং চাঁদের আকর্ষণের কারণে আমাদের এটা নির্দিষ্ট একটা গতির মধ্যে এটা ঘুরতেছে, আমরা এটা একটা থাকার মতো অবস্থান হয়েছে।
হ্যাঁ, তা প্রত্যেকটা গ্রহ এগুলো কার্যকারণে, কার্যকারণ বলতে কি বিভিন্ন গ্রহের প্রভাব, ওই জায়গার ভৌগোলিক অবস্থানের কারণে ওই গ্রহ এরকম, ওই গ্রহ এরকম, আমাদের গ্রহ এরকম, সূর্য এরকম, চাঁদ এরকম, এগুলো সবগুলো কার্যকারণে। কার্যকারণ ছাড়া কোনো কিছু সংগঠিত হয় নাই। কিছু সংগঠিত হয় না। এই জগতের কার্যক্রম, কার্যকারণ প্রবাহ, কার্যকারণ নীতি, এটাও সেম। আবার ওইদিকের কার্যকারণ প্রবাহ, আমাদের যে অবিদ্যা পাচ্ছে সাংখ্যতা, হ্যাঁ, দুই দিকের ওই সাইডও কার্যকারণে, এই সাইডও কার্যকারণে। হ্যাঁ, কোনোটাই কারণ ছাড়া সংগঠিত হয় না, অকারণে কোনো কিছুই হয় না। সেইরূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান চ্যুতি চ্যুতি উৎপত্তি প্রতিসন্ধি ভব সংসার সংসারবাত্তাম অরিক্ত তুচ্ছ শূন্য অনাত্মা অসার বোধক বিভব আবার এখন অগমূলক আবার শাস্ত্রব দিয়েছে আবার এবং না, সংকত। ওই এভাবে দিছে যেমন আর কি, অর্থাৎ বেদনা এখন রূপ দিয়ে শুরু হয়েছে তো, এখন বেদনা দিয়ে অথবা মানে পুরো পঞ্চস্কন্ধ দিয়ে একটা একটা এগুলো শুরু হবে আর কি, 10 প্রকার মনে হয়। অপিচ নানি দ্বাদশ লোক শূন্যতা সেই রূপ, ওখানে সেই রূপ লিখে দিছে তো বানতে, সেই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান চ্যুতি উৎপত্তি। রূপ সত্য নহে, এখানে না রূপ না সত্য, তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে, তৃতীয় লাইন, তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে, দ্বিতীয় লাইন থেকে সেই রূপ 257 পৃষ্ঠায় দ্বিতীয় লাইন। আপনি পঞ্চম লাইনে চলে গেছেন মানতে। সেই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান চ্যুতি উৎপত্তি, এটা রূপের মতো করে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানও সেম। এটা বুঝেছি। সবগুলোর সঙ্গে মানে এই কথাগুলো মিলবে। রূপ রিক্ত, তাহলে বেদনাও একটা রূপের সাইড, একটা নামের সাইড বানতে। হ্যাঁ, রূপ রিক্ত, তাহলে বেদনাও রিক্ত। তারপরে বেদনাও তুচ্ছ, বেদনা শূন্য, বেদনা অনাত্মা, বেদনা অসার, বেদনা বোধক, বেদনা বিভব, বেদনা অগমূলক, শাস্ত্রব, এগুলো সবগুলো ওই বেদনার সঙ্গে মিলবে, সংজ্ঞার সঙ্গে মিলবে, সংস্কারের সঙ্গে মিলবে, বিজ্ঞানের সঙ্গে মিলবে। চ্যুতি, উৎপত্তি, প্রতিসন্ধি, ভব আর সংসারাবর্ত ও রিক্ত, তুচ্ছ, শূন্য, অনাত্মা, অসার, বোধক, বিভব, অগমূলক, শাস্ত্রব এবং সংখ্যাত। এরপরে এই 10 কারণে, এই 10 কারণে লোক শূন্যত প্রত্যক্ষ হয়। অপিচ দ্বাদশ কারণে লোক শূন্যত প্রত্যক্ষকৃত হয়। 12 এখন 10 প্রকার। প্রথমে কয় প্রকার গেছে যে, প্রথমে 6টি কারণে, এগুলো আমি পড়ছিলাম, তারপর 10 কারণে, তারপর আমার সন্দেহ লাগতেছে, অথচ কতবার পড়ছি মানতে বইটা বলতেছি, কতবার পড়ছি কোনো হিসাব নাই। এখন মনে হচ্ছে যে এটা কি আগে পড়ছি না পড়ি নাই, এরকম লাগতেছে এখন আমার। এখন বাদে সবকিছু বুঝতে পারতেছেন যে। তারপরে রূপ সত্যও নহে, রূপ সত্যও নহে, জীবনও নহে। এটা কি জীবন নাকি? জীবন নহে, জীবন নহে, নরও নহে, মানব নহে, স্ত্রীও নহে, পুরুষও নহে, আত্মাও নহে, আত্মানীয় নহে, আমিও নহি, আমারও নহে, কেউ নহে, কাহারও নহে। সেই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই 12 কারণেও লোকশূন্যত প্রত্যক্ষকৃত হয়, প্রত্যক্ষকৃত হয়। সুপ্রিয় বাবু একটা বুঝে দিতে পারবে? রূপ সত্যও নয়, কেন সত্য নয়?
পারবেন? তাহলে রূপ সত্য নহে, কারণ এটা এটা তো চিরস্থায়ী নয়। এটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। রূপ এটা কোনো স্থায়ী কোনো কিছু না। এখানে যে যে লাইনগুলো বুঝবেন না এগুলো ইয়ে করবেন, বা আপনি যেটা বুঝছেন আমাদেরকে বলবেন। আপনারা বুঝতেছেন মনে করে আলোচনা না করে চলে যাচ্ছি যে, বুঝছেন? কারণ এগুলো আমরা সব ওই অভিধর্মের মধ্যে পড়ছি, তো এগুলো আমাদের একটু করে টাচ দিলে সবাই বুঝতেছে। আর যারা বুঝবেন না, না বুঝলে আমরা তখন একটু আলোচনা করার চেষ্টা করবো, যে নাইলে কিন্তু উপাসক জয়দত্ত বাবু, রূপ সত্যও নহে, এটা একটু করে বিশ্লেষণ করেন। রূপ রূপ এটা সারিভূতের থেকে সৃষ্টি, সেজন্য সত্য নয়। সত্য মানে কি? সত্য মানে একটা প্রাণী। তো যেহেতু ওখানে প্রাণের কোনো অস্তিত্ব নাই রূপে, তো নাই, সারিভূত থেকে এটা আলাদা আলাদা ভাগ করলে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে সত্য হলো, পুরুষ কিভাবে হলো, আচ্ছা, নারী কিভাবে হলো? কোনো কিছুই নাই। আর এটা প্রমাণ করতে পারলেন না? আচ্ছা, সেম আবার বেদনাতে প্রমাণ করেন তো। বান্থে বেদনাতে, এটা তো রূপে প্রমাণ করলেন, বেদনাতে প্রমাণ করেন। বেদনা সত্য নহে, এটা করেন। বেদনা বেদনা হচ্ছে রূপের অনুভূতি, মনের অনুভূতি। বলতে বিস্তারিত বলতে পারবো না। ঠিক আছে জয়দত্ত বাবু, এটা ইয়া করে আমরা ক্লাস শেষ করে দেবো আজকে। এটা একটু করে আপনি বলে বলে যান প্রত্যেকটা জায়গা। রূপ সত্য নহে, ঠিক এই জায়গায় রূপের জায়গায় বেদনা দিয়ে, বেদনা সত্য নহে, সংজ্ঞা সত্য নয়, কেন নয়, এগুলো একটু একটু বলে বলে ইয়ে যান। বলতে যেখানে রূপের সাথে আমরা রূপেরটা প্রমাণ করছি, সেখানে রূপের যেটা প্রমাণ করছি নামের ক্ষেত্রে বেদনা অনুভূতি, যে অনুভূতি আমরা পাই, ওই অনুভূতি আর যখন আমরা পরমাত্ম দৃষ্টিতে তাকাই তখন তো ওই অনুভূতি থাকে না। আর যেহেতু সত্যই নাই, বিদ্যমান নাই, তাই অনুভূতি করতে আসবো এখানে। সুকুমার বাবু আর একটু বলেন তো এই জায়গাটা, অনুভূতির জায়গাটা আর একটু বলেন। বেদনা বলতে তো আমরা সাধারণত বুঝি বানতে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। তাই এখানে অর্থাৎ বেদনা মানে তো অর্থাৎ রূপ মানে তো রূপ যদি না থাকে, রূপের মধ্যে যদি সত্য না থাকে, তাহলে তো একদম তো এই বেদনা তো মানে তো যে অনুভূতি হবে না, যেহেতু রূপে নাই, বেদনা অস্তিত্ব নাই, বেদনা তো অনুভূতি হবে না আর কি। সুকুমার বাবু রূপ না থাকলে বেদনা অস্তিত্ব নাই, তো উল্টাপাল্টা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে না? হ্যাঁ, সুকুমার বাবুর মিক্স হয়ে গেছে কথা। ও আচ্ছা, আচ্ছা আমি একবার চেষ্টা করতেছি। রূপ সত্য নয়, এটা আমরা খুব ভালো করে জানি। রূপ চারি মহাভূতের সমষ্টি, ওখানে কোনো আমাদের উপাসক সুশান্ত বাবু খুব সুন্দর করে বললেন। তো আর বেদনাও আমাদের একটা অনুভূতি, এই অনুভূতি কিভাবে হলো আমরা দেখে আসছি কোথায়? স্পর্শ কারণে অনুভূতি, এই স্পর্শ পর্যন্ত হওয়ার জন্য কত বিষয়ের সমন্বয় সমষ্টি আমরা খেয়াল করেছিলাম, মনে আছে? ওই স্পর্শকে কেন্দ্র করে এই বেদনার তৈরি হয়, সৃষ্টি হয়। তাহলে যখন আপনি বেদনাতে দেখবেন, বেদনা সুখ বেদনা বা দুঃখ বেদনা বা উপেক্ষা বেদনা, এবং মানসিকভাবেও যে বেদনাগুলো আছে, ওই বেদনার আশেপাশেও সত্য, প্রাণী, জীব এই জাতীয় কোনো কিছু খুঁজে পাওয়া যায়? ঠিক আছে, তো রূপ বেদনাকে সহায়তা করে। হ্যাঁ,
রূপ রূপ কিন্তু বেদনাকে সহায়তা করে না। বান্ধে সময় কিন্তু বলতে বেদনা রূপকে সহায়তা করে না। সময় বলতে চাচ্ছে যে যেখানে রূপ নাই তাহলে বেদনা কোথেকে আসবে বান্ধে, সেটা বলতে চাচ্ছে তো। আচ্ছা, রূপ ছাড়াও বেদনা আছে। হ্যাঁ, আমি তো সেটা বলছিলাম বান্ধে, একটু আগে সেটাই বলছিলাম আমি। এটা যেখানে রূপের অস্তিত্ব নাই সেখানে বেদনা কোথেকে আসবে বান্ধে? নাম রূপ থাকতে হবে, অস্তিত্ব থাকতে হবে তো। অস্তিত্ব থাকতে হবে। আপনিও সুকুমার বাবুর দলে চলে গেছেন আবার। রূপ আবার ছাড়াও বেদনার ব্যাপার আছে। অরূপলোকে বেদনা, অরূপলোকের আর কি, হ্যাঁ অরূপলোকের বেদনার ইয়ার আছে আর কি। হ্যাঁ। তারপরে সুতরাং এটা হচ্ছে যে একটা অনুভূতি, ওই অনুভূতির মধ্যে কোনো প্রাণীয় কার্য, তাইলে স্পর্শের মাধ্যমে নাকি? এখানে নাই। হ্যাঁ। হ্যাঁ, এটা ওই 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 বিষয়ের সমন্বয়ে বেদনার উৎপত্তি হয়। বেদনাকে বুঝতে পারা যায়, দেখতে পারা যায়, অনুভব করতে পারা যায় বেদনাকে। কিন্তু আসলে বেদনা কোনো প্রাণ না, কোনো সত্য না, কোনো জীব না, কোনো আত্মা না। হ্যাঁ, সেটা ঠিক। এই কথাটাই মানে এখানে বোঝানো হচ্ছে যে রূপ সত্য নয়, বেদনাও সত্য নয়। বেদনাও সত্য নয়, সেটা তো। হ্যাঁ, বেদনা সত্য নাকি, প্রাণী নাকি? আমাদের ভুলে গেছে তো বান্ধে, ঠিক আছে তো। হ্যাঁ, আমরা তো বেদনা ওদিক তো থেকে প্রাণী ভুল না। বুঝে আসছি, হ্যাঁ, মিস হয়ে তারপরে গেছে সেখানে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে যে কি সংজ্ঞা। সংজ্ঞা আমরা খুব ভালো করে চিনে আসছি, বুঝে আসছি না? সংজ্ঞা সত্য নয়। কিভাবে মিলাবেন সংজ্ঞা সত্য? সংজ্ঞা তো এটা আপনার একটা চিহ্নিতকরণের কার্যক্রম, ওই প্রণালী না? শুধু এটা তো ঠিক মনে রাখা। হ্যাঁ, এবং এটাকে আমরা ওই জায়গাতেও দেখেছি, কোথায়? চিত্তবীতির জায়গাতেও আমরা দেখে আসছি এই সংজ্ঞার কার্যক্রমগুলো না? বান্ধে হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করতেছি, এখন আমার মনে হচ্ছে যে কি, এই যে তিনটা লাইন, এই তিনটা চারটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ভাঙলে কিন্তু আমাদের আর কোনোদিন আত্ম সম্পর্কে ধারণা উৎপন্ন হবে না আমাদের। এজন্য এটা সবাই বুঝলে যদি এগুলো তো আমরা আগে পড়ছিলাম, এগুলো আমি পড়ার এখন বেশ মাঝে মধ্যে এখন তিন লাইন একসঙ্গে এত দিছে। হ্যাঁ, এগুলো তো আগের আর পরের কথা না, এগুলো প্রত্যেক দিন এবং সারাদিন যতক্ষণ সময় এই বিপাশানা, এগুলো হচ্ছে বিপাশানা। এগুলো এমনি কথা বললেও, বই দেখে দেখে পড়লেও এগুলো বিপাশানা। এবং অভিধর্ম পড়লে এই যে মুক্ত হওয়া যায় বা নির্বাণ সাক্ষাৎ করা যায়, প্রত্যক্ষ করা যায়, এটা অভিধর্ম, বুঝছেন? এগুলো পড়তে পড়তে আপনার মুক্ত হয়ে যাবার চান্স আছে। তবে দারুণ একটা জিনিস দিছে বলতে, এখানে সবাই বুঝলে কিন্তু খুব ভালো, সবাই ভালো হবে। হ্যাঁ, আমি এই জন্যই তো বলতেছি, আমি এটা আগে পড়ছি বলে আমার এখন মনেই হচ্ছে না যে আমি এটা আগে পড়ছি। এভাবে বারোভাবে ভেঙে দেয় নাই, তবে রূপের সংগ্রহের মধ্যে এভাবে আমরা কিন্তু সবাই জানি এটা, কিন্তু এভাবে নয়, এভাবে নয় আর কি। হ্যাঁ, ওই বেদনা আমি এইদিকে চলে গেলাম, এটা তারপরে আবার ওই যে সত্য দিকে বানিয়ে পড়েছি। এগুলো কিন্তু সাথীপাটন সূত্রে সবগুলো আছে, কতবার পড়েছি আমরা। কিন্তু পড়লেও এখানে যেভাবে আপনি বুঝার একটা উপায় তৈরি হচ্ছে, ওখানে এভাবে হবে না। তারপরে দেখেন সংস্কার, সংজ্ঞার পরে সংস্কার না, সংস্কার সত্যও নহে। সংস্কার সত্যও নহে। সংস্কার কি সত্য? সংস্কার আমরা 52 প্রকার চৈতসিক দেখেছি, ওগুলোই সংস্কার। ওই সংস্কার সত্য না, সত্য না। তারপরে বিজ্ঞান, বিজ্ঞান আমরা খুব ভালো রকম চিনে আসছি, বিজ্ঞান কি সত্য? না, বুঝছেন? তাহলে এভাবে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সত্যও নহে, একটা পাইলেন। তারপরে জীবও নহে, ওটার মতো সেম মিলে গেছে, এটা কোনো সমস্যা নাই। তাহলে নরও নহে, ওই বিষয়গুলোকে নর বলা যাবে? নর মানে ছেলে আর কি, পুরুষ মানুষ। তারপরে নরও নহে, আবার মানবও নহে, মানবও বলা যাবে? এটা আমরা নাম রূপের একটা গাথা পড়ছিলাম, গাথাগুলোর মধ্যে এই লাইনগুলো আছে, আপনারা মানবও নহে। তো এভাবে দেখলে আপনি এখানে মানব কোথায় খুঁজে পাইলেন? মানবও নহে, স্ত্রীও নহে, পুরুষও নহে, আত্মাও নহে, আত্মনীয় নহে,
আত্মা আমি- আত্মনীয়, তারপরে আমিও নহি, আমারও নহে, আমার কেউ নহে, কাহারও না কাহারও নহে। আচ্ছা, কাহারও কাহারও বিষয়টার মধ্যে কি আত্মা প্রকাশিত হয়? আজকে বাংলাদেশ ক্লাসেও বলছিলাম, মানে আমার না, ঠিক আছে, এটা অমুকের, অমুকের বললে ওখানে কি কি আত্মত্ব ভাব থাকে কি আপনার? না, তখন তো অবশ্যই থাকে, হ্যাঁ? অবশ্যই থাকে। কারণ আমি 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 যদি আমি মনে করি তখন আমি কার বলতে পারবো মনতে। আমি মনে করি না, তার কার করতে আসবে মন থেকে? না, আমি আমার কার কিভাবে বলবো? এটা বাংলাদেশ ক্লাসের মধ্যে মানে অনাত্মা বোঝাতে গিয়ে আর কি হম, এটা প্রশ্ন করছিলাম, তো এখন আচ্ছা। মনে পড়ছে যে আবার, বুঝছেন? কাহার মানে তো মালিকানাধীন প্রকাশ করতেছে বানতে, তাইলে এটা তো অন্যের। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এটা তো অন্যের, তাহলে অন্যের কিভাবে হবে? আমার না হইলে আমি অন্যের কিভাবে যেখানে হবে? অন্য কিভাবে থাকবে? আমার নয়, আবার অন্যেরও নয়। অন্যের কেন হ্যাঁ। নয়? যেহেতু আমি নেই, অন্যকে আমি কিভাবে বলতে পারবো? হুম, কি জানি এটা বলতে পারবো কিনা দেখি। অনাত্ম হচ্ছে যে পুরো বিশ্ব চরাচর, কি নামে বলেন আর রূপে বলেন, আমরা রূপের মধ্যে পটভি ধাতুকে জিজ্ঞেস করে আসলাম, তুমি কি আত্মত্ব প্রকাশ করতে পারো? তুমি পটভি বলে তুমি দাবি করতে পারো কি? পটভি কি বলেছিল? না, আমার ওই তিনের সমন্বয় ছাড়া আমি পটভি নামক অবস্থা নাইও। বুঝে গেছে? ঠিক একইভাবে নামের মধ্যে আসেন একেবারে সূক্ষ্মতম পর্যায়ে অবিভাজ্য অবস্থা, সর্বচিত্ত সাধারণ চৈতসিক। আপনি মনস্কারকে জিজ্ঞেস করেন, মনস্কার তুমি কি মনস্কার? ও বলবে যে কই, আমি কোথায় মনস্কার, আমি তো আমার মধ্যে এদের সবাইকে উপস্থিত দেখতেছি বলে মনস্কার নামক অবস্থা তৈরি হচ্ছে যে, না হলে তো মনস্কার নামক এখানে কিছু নাই। এটা একদম একদম চরমে চলে গেলাম। এভাবে প্রত্যেকটা কিছুরই সৃষ্টি। সুতরাং এখানে আপনার আত্মত্ব প্রকাশ করার জন্য কেউ নাই, কেউ নেই, আমারও নয়, আবার কারো নয়, এটা কারো নয়। বুঝছেন? বুঝে গেছেন? এটা আমি ইয়ে করে বলতে পারতেছি না যে এটা আমাদের ক্লাসে বুঝেছেন তো বানতে? ঠিক আছে বলতে একদিন অনাত্ম আপনি নিয়ে, তো বলছেন, সেটাই তো হলো, ঠিক আছে, হ্যাঁ। এটা তো আমরা বুঝে আসছি। এটা তো আমরা একদিন একটা অনাত্ম নিয়ে একদিন পুরো ক্লাস করছিলাম হ্যাঁ, আর কি। তাহলে বুঝছেন সবাই? হ্যাঁ, বানতে। কারো নহে, আমারও নয়, আবার এটা কারো বললেও সেখানেও আত্মা আমার মন থেকে যায়নি, আত্মত্ব আমার মন থেকে যায়নি, বুঝতে হবে যে যদি কারো বলি। তারপরে আমিও নহি, আমারও নহে, কেউ নহে, কাহারও নহে। সেই রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই দ্বাদশ কারণে লোক শূন্য পৃথকীকৃত হয়। তাহলে আমরা যে নাম রূপের মধ্যে এই পাঁচটি অবস্থা ছাড়া আর কোনো কিছু দেখতে পাই কি? মানুষ বলুন, দেবতা বলুন, চক্রবালের যত রকমের যত প্রাণী আছে, এই নাম রূপের বাইরে কোনো কিছু আছে? নাই। সুতরাং প্রত্যেকের একই দশা, প্রত্যেকে শূন্য। প্রত্যেক কি তো আচ্ছা, ভগবান ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, এই দেহে তোমাদের নহে, এই দেহ তোমাদের নহে, অপরের নহে। ভিক্ষুগণ, ইহা পূর্বতন কর্মের দ্বারা অভিসংকত কার্য কারণ সম্বন্ধ দ্বারা সংজাত। খুব সুস্পষ্ট আছে এই বিষয়গুলো, দেখছেন? বুদ্ধের কথা, এটা সরাসরি। বলতে অসাধারণ এই কয়টা লাইন, মানে বুঝতে গেলে এখানে সবকিছু বানতে যদি বারবার যদি পড়ি, আলোচনা করি, আসলে একটা আবার পড়েন, ভিক্ষুগণ।
উপর থেকে এই না। 10 কারণে না, না, লোকসম্মত প্রত্যক্ষ হয়। হ্যাঁ, ভিক্ষুগণ থেকে। ভগবান বলেছেন ভিক্ষুগণ। আচ্ছা, ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, এই দেহ তোমাদের নহে, অপরের নহে। ভিক্ষুগণ, ইহা পূর্বতন কর্মের দ্বারা অভিসংকত, কার্যকারণ সম্বন্ধ দ্বারা সঞ্জাত। অভিসংকত মানে অভিসঞ্চেতীয়ত উপাসক যাদের বিন্দনীয় তপস্য, এই বস্তু বলিয়া জায়গাটা দ্রষ্টব্য। সবাই জানে এমনি, আবার একবার সবার জন্য সুন্দর করে বলেন। ইহা পূর্বতন কর্মের, এখান থেকে আলোচনা করে এই 2 লাইন। আর এমনি কেউ কারো থেকে আলোচনা করতে ইচ্ছে করলে এটা করতে পারেন। নাহলে যদি বাবু করেন। আমরা ওই দিন যে জন্মান্তর নিয়ে কথা বলেছিলাম, সেদিনের সব কথাগুলো এই 1 লাইন 2 লাইনের মধ্যেই আছে, যা আমি পুরো ক্লাস ব্যাপী বোঝাতে চেয়েছিলাম। এই 2 লাইনের মধ্যে এই পুরো কথাগুলো আছে, বুঝছেন? বলতে এখানে পূর্বতন কর্মের দ্বারা অভিসংকত, আমরা তো কার্যকারণ যেটা এখানে বোঝানো হচ্ছে এখানে আপনি যেটা এখন বলছেন সেটা আমি সেটা চিন্তা করতেছি। যাক, এটা বলতে কর্ম আমরা তো আগেও জানছিলাম, মনে হয় এটা আরো ইয়ে কি জানি, অতীতের কি পঞ্চফল কিরকম মানে অতীতের পঞ্চাহিত বর্তমানের পঞ্চফল, বর্তমানের পঞ্চাহিত ভাবিকালের পঞ্চফল, ভাবিকালের পঞ্চফল। এগুলো আগে থেকে বানতে, এগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আগের জন্মের যেগুলো জ্ঞা করে আসছি, ওই ওখান থেকে জিনিসটা উঠে আসছে না বানতে পূর্বোত্তমরা, ওই কারণে তো ওগুলো কর্মগুলো আমরা। ঠিক আছে রানাবাবু, বুঝতে পারছেন। আমাদের এই যে সংস্কার করতেছি আমরা এখন, এভাবে অতীতেও করছিলাম। ওই সংস্কারগুলোর মধ্যে 19 প্রকারের প্রতিসন্ধি বিজ্ঞান যেগুলো ছিল, ওগুলোর কারণ এবং অভিসংকাত। এই অভিসংকাত বলতে কার্যকারণ সম্বন্ধ দ্বারা সংজাত। শুধু ওই কর্ম এককভাবে পারবে না, প্রতিসন্ধি বিজ্ঞানের একক কোনো ক্ষমতা নাই। অভিসংখ্যাত ওটাও লাগবে, আবার অভিসংখ্যাত ব্যাপারটাও লাগবে, বা কার্যকারণ সম্বন্ধও লাগবে। তারপরে এটা তৈরি হতে পারবে, সৃষ্টি হতে পারবে, না হলে পারবে না। এরপরে আছে অভিসঞ্চেতীয়। অভিসঞ্চেত সঞ্চয়, এটা মনে হয় ভুল আছে। এটা তো আগের দ্বারা এভাবে হয়েছে একবার, আবার এটা পরবর্তীদের জন্য আবার এটা সঞ্চয় করতে পারে, বুঝছেন? আবার সঞ্চয় করে রাখে অতীতের পঞ্চফল। এখন যেটা বলছিলেন কথা, এটা আবার ভাবিকালীও, এটা মানে ভাবিকালের জন্য এটা আবার সঞ্চয় করবে, আবার এটাই সঞ্চয় করবে আর কি। বিন্দনীয় বলিয়া দ্রষ্টব্য। গুরুত্বপূর্ণ, আর অনেক পড়া দিয়ে নিচে বুঝতে হবে ভালো করে। না আগে থেকে আমরা এগুলা বুঝছি সবাই। আজকে এগুলো যদি আমরা পূর্বজন্ম থেকে এইগুলো ফল যদি না থাকতো, আপনার সাথে আমাদের সাথে সবার সাথে একযোগে এই ধর্ম আলোচনা হতো না। বুদ্ধের
সবগুলো অনুরাগের। কার্যকারণ সংজাত। হ্যাঁ তাহলে আজকে এখানে থাকি যাক না? হ্যাঁ এখন 29 হয়ে গেছে তো। আরো কত পৃষ্ঠা আছে কি জানি। আর বেশি নেই। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনার পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে এবং প্রত্যক্ষ পুণ্য যেগুলোকে আমরা বলছি প্রত্যক্ষ পুণ্য সাধিত হয়েছে। যেটা প্রত্যক্ষ পুণ্য বলতে অনেক পুণ্যকর্ম আছে, আমরা সঙ্গে সঙ্গে এগুলোর আস্বাদন পাই না বা পুণ্য করছি পুণ্যের তৃপ্তি পাই না, কিন্তু এই জাতীয় কিছু সূত্র আছে অভিধর্ম সংলগ্ন, অভিধর্মের খুব নিগুড় রস পাওয়া যায়। এগুলো সরাসরি পুণ্য যে এখনই হচ্ছে এটা বোঝা যায়। হ্যাঁ, তো এগুলো অসাধারণ। এই অসাধারণ পুণ্য ক্রিয়ার সঙ্গে পুণ্য কার্যের সঙ্গে আমরা এতক্ষণ সংযুক্ত ছিলাম। আমাদের সমস্ত পুণ্য রাশি অনন্ত চক্র অলবাহী সত্যগণকে দান করছি, গুরুহন্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা